আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আজকে তার সপ্তম পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই আর্থিক বিবরণীর তোমাদের বইয়ের উদাহরণ 2 নাম্বার নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই উদাহরণ 2 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আজকের পর্বে আমি তোমাদেরকে এই উদাহরণ 2 নাম্বারের বিশদ আয় ব্যয় বিবরণীটা কিভাবে প্রস্তুত করতে হবে ইনশাল্লাহ সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য কি করতে হবে? সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি তুমি আর্থিক বিবরণী বুঝতে চাও। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য যেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন তার ফরম্যাটগুলো, বিশদ আয় ব্যয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় এবং মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তো এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা তার আগের পর্বগুলোতে করছি। যদি কোনো শিক্ষার্থী ওই ফরম্যাটগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব ওই পর্বগুলো দেখে নিবি। তাহলে তুমি আজকে যে প্রশ্নটা আমি সমাধান করব উদাহরণ 2 খুব সহজে এবং সুন্দর করে বুঝতে পারবে। এর জন্য কি করতে হবে? অবশ্যই ওই পর্বগুলো দেখে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করা যাক। এখন আমি কি করব? উদ্দীপকটা পড়ব, মানে যেই প্রশ্নটা দেওয়া আছে ওইটা পড়ব। দেখো তারা এই জায়গায় কি বলছে। এই জায়গায় বলছে আরতি অ্যান্ড সন্সের হিসাবরক্ষক নিচের রেওয়ামিলটি প্রস্তুত করেছেন। আমরা সবাই জানি যে আর্থিক বিবরণীর প্রশ্নের ভিতরে একটি সঠিক এবং শুদ্ধ রেওয়ামিল দেওয়া থাকবে। তো এই জায়গায় দেখো অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে। পণ্য ক্রয় ও বিক্রয়, দুই পাশে টাকা দেওয়া আছে। পণ্য ফেরত, দুই পাশে টাকা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, পণ্য ফেরত দিয়ে যেহেতু দুই পাশে টাকা দেওয়া আছে, তোমাকে বুঝতে হবে যে রেওয়ামিলের ক্রেডিট দিকে যেহেতু বিক্রয় এন্ট্রিটা বসে, তার মানে বিক্রয় ফেরত ডেবিট দিকে থাকবে। আর রেওয়ামিলের ভিতরে ক্রয় যেহেতু ডেবিট দিকে বসে, তার মানে ক্রয় ফেরতের টাকাটা ক্রেডিট দিকে থাকবে। তারপরে বেতন দেওয়া আছে, আন্তঃপরিবহন দেওয়া আছে, বহি পরিবহন, বিমা প্রিমিয়াম, বিজ্ঞাপন খরচ, ব্যাংক জমা, মূলধন, দেনাদার, পাওনাদার, যন্ত্রপাতি, জমি। তারপরে বলছে 10% ঋণ 2020 সালে প্রদেয়। তারপরে বলছে পুঞ্জীবিত অবচয় যন্ত্রপাতি ক্রেডিট দিকে দেওয়া আছে, কুরিন সঞ্চিতি। তারপরে মজুদ পণ্য 1 জানুয়ারি 2017। এই এন্ট্রিগুলো হচ্ছে একটা রেওয়ামিলের এন্ট্রি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমন্বয়ের এন্ট্রিগুলো। যে সমন্বয় কি এন্ট্রি দেওয়া আছে ওইটা একবার লক্ষ্য করো। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা এবং বাজার মূল্য 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন এই মোট মুনাফা কিভাবে বাহির করতে হয় ওই পর্বটা আমি বুঝিয়ে দিছি, ঠিক তখনই কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে যদি সমাপনী মজুদ পণ্যের 2টা টাকা দেওয়া থাকে তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যেই টাকাটা কম ওইটাই নিতে হবে। তারপরে যন্ত্রপাতির উপর অবশ্যই ধার্য করতে বলছে 10%। বেতন 6,000 টাকা বকে আছে। বিমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া হয়েছে 2,500 টাকা। সম্ভাব্য কুরিন 10% ধরতে হবে। ঋণের সুদ বকে আছে বলে দিছি, কিন্তু কয় টাকা ওইটা আমাদেরকে বাহির করে নিতে হবে। এখন আমাদেরকে বলছে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় ব্যয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তো আজকে আমি এই উদাহরণ 2-এর বিশদ আয় ব্যয় বিবরণীটা বাহির করে দেখাবো। তার পরবর্তী পর্বে আমি বাকিগুলো বাহির করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা শুরু করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই। কথাটি হচ্ছে, দেখো আমি এই জায়গায় একটা কবিতা লিখে রাখছি। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে অনেক কিছু বুঝতে পারবে। এটা কি? রেওয়ামিলের এন্ট্রিগুলো একবার যায়, তার মানে রেওয়ামিলের এন্ট্রিগুলো একবার করে ব্যবহার করব। আমি আবারও বলি, রেওয়ামিলের ভিতরে যেই এন্ট্রিগুলো থাকবে ওইগুলো আমরা একবারে ব্যবহার করব। মানে একটা এন্ট্রি কোথাও যদি আমি ব্যবহার করে ফেলি, এই এন্ট্রিটাকে আমি দ্বিতীয়বার আর ব্যবহার করব না কোথাও। তারপরে সমন্বয়ের এন্ট্রিগুলো 2 বার যায়। প্রিয় শিক্ষার্থীরা, রেওয়ামিলের নিচে যে সমন্বয়ের এন্ট্রিগুলো দেওয়া আছে
এই এন্ট্রিগুলো দুইবার ব্যবহার করতে হবে আমাকে, যে কোনো দুইটা পার্টে আমরা ব্যবহার করব। কয়টা পার্টে? দুইটা। কিভাবে বুঝবো? কারণ আমরা জানি আর্থিক বিবরণীর তিনটা পার্ট আমাদের করা লাগে, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে সমন্বয়ের এন্ট্রিগুলো এই তিনটা পার্টের যে কোনো দুইটা পার্টে বসবে। তারপরে দেখো সম্পদ এবং দায় আর্থিক অবস্থার বিবরণীতে যায়। রেওয়ামিলের ভিতরে যে সম্পদ এবং দায়ের এন্ট্রিগুলো থাকবে ওই এন্ট্রিগুলো আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, মানে লাস্টের পার্টে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে বিশদ আয় ব্যয় বিবরণীটা প্রস্তুত করে দেখাইতেছি। তো বিশদ আয় ব্যয় বিবরণীর ভিতরে প্রথমে আমাদেরকে বাহির করা লাগবে মোট মুনাফা, তারপরে আমাদেরকে বাহির করতে হবে পরিচালন মুনাফা, তারপরে আমাদেরকে বাহির করতে হবে নিট মুনাফা। তো দেখো আমি এই জায়গায় বিশদ আয় ব্যয় বিবরণী কথাটা লিখে রাখছি, তোমরা অবশ্যই প্রতিষ্ঠানের নাম সালটা লিখে নিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিশদ আয় ব্যয় বিবরণীর প্রথমে আমরা বাহির করব মোট মুনাফা। তো মোট মুনাফা বাহির করতে আমাদের প্রথমে লাগবে বিক্রয়। দেখবা রেওয়ামিলের ভিতরে বিক্রয় নামক একটি এন্ট্রি দেওয়া থাকবে, ওই এন্ট্রিটাকে তোমরা খুঁজে বাহির করে নিবা। তো এই জায়গায় দেখো পণ্য বিক্রয় 2,90,000 টাকা দেওয়া আছে, তো আমরা এটা লিখে নিব এই জায়গায়। তো দেখো আমি এই জায়গায় লিখে নেই পণ্য বিক্রয়, তো আমি লিখলাম শুধু বিক্রয়। বিক্রয় দেওয়া আছে 2,90,000 টাকা। তো আমি কেন মাঝখানের ঘরে লিখবো? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এই টাকাটা এই জায়গায় লেখার কারণ হচ্ছে আমি বিক্রয় থেকে ফেরত বাদ দিব। বিক্রয় থেকে বিক্রয় ফেরত কি করব? বাদ দিব। তো দেখো এই অঙ্কে বিক্রয় ফেরত দেওয়া আছে, কিন্তু সরাসরি বলা নাই যে বিক্রয় ফেরত এত টাকা, বলা আছে পণ্য ফেরত। এই পণ্য ফেরত কথাটা দিয়ে দেখো দুই পাশে টাকা দেওয়া আছে, ক্রেডিট পাশেও আছে এবং ডেবিট পাশেও আছে। তো আমরা কোন টাকাটা নিব মনে রাখতে হবে, যেহেতু বিক্রয় কথাটা রেওয়ামিলের ক্রেডিট দিকে আছে, তার মানে বিক্রয় ফেরত হবে ডেবিট দিকের টাকাটা। কয় হাজার টাকা? 4,000 টাকা। তো আমি এই জায়গায় লিখব, আমি লিখতে পারি পণ্য ফেরত অথবা বিক্রয় ফেরত। তো আমি লিখলাম পণ্য ফেরত। লিখার পর আমি 4,000 টাকা বাদ দিব এই টাকাটা থেকে। তো আমি যদি বিয়োগ করি তাহলে আমার আসবে 2,86,000 টাকা। এটার নামে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা নিট বিক্রয়। এটার নামে হচ্ছে কি? নিট বিক্রয়। কেন এটার নাম আমি নিট বিক্রয় দিলাম? কারণ এই জায়গায় বিক্রয় বাদটাও নাই অথবা দ্বারে বিক্রয়ও নয় যে আমি বিক্রয়ের সাথে আরও কিছু যোগ বিয়োগ করব। যেহেতু আর কিছু নাই, এই জায়গায় আমি এটাকে নিট বিক্রয় দিয়ে দিলাম। এবার এই নিট বিক্রয় থেকে আমি একটা জিনিস বাদ দিব, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কেন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব? কারণ পণ্যটা বিক্রয় করতে তার পিছনে আমি যা যা ব্যয় করছি ওইটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। তো আমি বিক্রয় থেকে মানে নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তাহলে মোট মুনাফা আসবে। তো এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, বিক্রিত পণ্যের ব্যয়ের আরেকটা নাম হইছে প্রত্যক্ষ খরচ। তো এই বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা কিন্তু প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে না, আমাদেরকে কি করতে হবে? বাহির করে নিতে হবে। তো চলো বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি কি আসবে ওইটা আগে বুঝতে হবে। তো আমি এই জায়গায় লিখলাম, আমি আগে হেডলাইনটা করে নিই। তো আমি লিখলাম বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আমি আগে লিখে নিই হেডলাইনটা, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি কি আসবে? বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য। দেখবা এটা রেওয়ামিলে দেওয়া থাকবে। তো এই অঙ্কে দেখো প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে দেওয়া আছে 3,000 টাকা সবার লাস্টে। মজুত পণ্য 1 জানুয়ারি 17। আমরা জানি প্রারম্ভিক মানে বছরের শুরু। তো আমি লিখে নিব প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য 3,000 টাকা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক মজুত পণ্য লেখার পরে আমি তার সাথে কি আনবো? ক্রয় আনবো, পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় নামক এন্ট্রিটাও রেওয়ামিলের ভিতরে দেওয়া থাকবে। তো দেখো এই জায়গায় পণ্য ক্রয় 1,47,000 টাকা দেওয়া আছে। তো আমি এই জায়গায় লিখলাম ক্রয় 1,47,000।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ক্রয়ের টাকাটা আমি কেন এই জায়গায় লিখলাম। মনে রাখতে হবে, ক্রয় থেকে আমার ক্রয় ফেরত, ক্রয় বার্তা অথবা ডাইরেক্ট ক্রয় যেগুলো যোগ বিয়োগ করার কথা, এই জন্য এটা প্রথম করে লিখছি। লেখার পর এই জায়গায় তার সাথে আমি যোগ বিয়োগ করে তার রেজাল্টটা আমি এই ঘরে নিয়ে আসবো, মানে এই জায়গায় নিয়ে আসবো। তো যেহেতু তার থেকে আমার বাদ দিতে হবে, এজন্য আমি প্রথম কলামে লিখলাম। তো ক্রয় থেকে আমরা কি বাদ দিব? ক্রয় ফেরত যদি দেওয়া থাকে। তো দেখো অবশ্যই দেওয়া আছে, কিন্তু ক্রয় ফেরত কথাটা সরাসরি না বলে তারা পণ্য ফেরত নামে দেওয়া আছে। তো দেখো পণ্য ফেরত দিয়ে যেহেতু দুই পাশে টাকা দেওয়া আছে, একটু আগেই কিন্তু এক পাশের মানে ডেবিট পাশেরটাকে বিক্রয় ফেরত ধরছি। তাহলে তোমরাই বলো ক্রয় ফেরত হবে কোন পাশের টাকাটা? ক্রেডিট দিকের টাকাটা। কেন? কারণ ক্রয় কথাটা রেও মিলের ডেবিট দিকে থাকে, তাহলে ক্রয় ফেরতের টাকাটা ক্রেডিট দিকেরটাই হবে। তো এই জন্য আমরা ক্রেডিট দিকেরটা নিয়ে নিব। তো আমি লিখব বাদ ক্রয় ফেরত। কি ফেরত? ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত হচ্ছে কয় হাজার টাকা? ক্রয় ফেরত হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা 3000 টাকা। তো আমি এই জায়গায় 3000 টাকা বাদ দিব। দেওয়ার পর আমি টাকাটাকে এই জায়গায় লিখে ফেলবো, এই কারণে যে ক্রয় বার্তা অথবা ডাইরেক্ট ক্রয় অথবা বিনামূল্যে পণ্য বিতরণ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, যেই জিনিসগুলো ক্রয়ের সাথে যোগ বিয়োগ হওয়ার কথা ছিল, আর কোনো এন্ট্রি নাই। যেহেতু নাই, আমি টাকাটা বিয়োগ করে এই জায়গায় নিয়ে আসবো। তো এই জায়গায় যদি নিয়ে আসি তাহলে আমার হবে 1,44,000 টাকা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আর কি বসবে? বসবে আন্তঃপরিবহন। আন্তঃপরিবহনের তিনটা নামে থাকতে পারে। একটা হচ্ছে আন্তঃপরিবহন, আরেকটা হচ্ছে ক্রয় পরিবহন অথবা শুধু পরিবহন। এই তিনটার যে কোনো একটা নাম যদি প্রশ্নে দেওয়া থাকে মানে রেওয়া মিলের ভিতরে, তাহলে অবশ্যই ওই জিনিসটা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসবে। তো দেখো এই অঙ্কে আন্তঃপরিবহন নামে দেওয়া আছে 2000 টাকা, তাহলে আমরা এটা লিখে দিব। তো আমি এই জায়গায় লিখলাম আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন দেওয়া আছে কয় হাজার টাকা? 2000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, লেখার পর আমরা দেখব যে রেওয়া মিলের ভিতরে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে বসার মতন আর কোনো এন্ট্রি আছে কিনা। সেগুলো কি কি? যেমন মজুরি, শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, এই জিনিসগুলো আছে কিনা। কিন্তু আর কোনো এন্ট্রি এই প্রশ্নে দেওয়া নাই। তো যেহেতু দেওয়া নাই, আমরা কি করব? এই টাকাগুলো দেখো, এই তিনটা টাকা আমি যোগ করব। যোগ করে যে রেজাল্ট আসবে এটা নিচে বসাবো। যদি যোগ করি তাহলে আমার হবে 1,49,000 টাকা। তো এই জায়গায় লেখার পর এই রেজাল্টটা থেকে আমাকে একটা জিনিস বাদ দিতে হবে, সেটা হচ্ছে কি? সমাপনী মজুদ পণ্য। আর এই সমাপনী মজুদ পণ্যটা দেওয়া থাকবে কিন্তু সমন্বয়ে। তো দেখো এই জায়গায় বলছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা আর বাজার মূল্য 4,000 টাকা। এখন অনেক শিক্ষার্থী এই জায়গায় ভুল করে। ভুলটা কি? যেহেতু দুইটা টাকা দেওয়া, আমি কোনটা নিব? এক কথায় মনে রাখতে হবে তোমাদেরকে যে সমাপনী মজুদ পণ্যের যদি 2টা টাকা হয় তাহলে যেটা কম আমরা সেটাই নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য। তো আমরা আগে লিখে নিই, নামটা লিখে নিই, সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, সমাপনী মজুদ পণ্য আমরা কমটা নিব, মানে 4,000 টাকা নিব। তো এই 4,000 টাকা আমরা এই জায়গায় কি করে দিব? বিয়োগ করে দিব। তো যদি বিয়োগ করে দেয় তাহলে আমাদের আসবে 1,45,000 টাকা। এবার এই বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা আমরা বিক্রয় থেকে কি করব? বিয়োগ করব। তো আমি বিয়োগ করে দেই। তো আমি যদি এই 2,86,000 টাকা থেকে 1,45,000 টাকা বিয়োগ করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কত আসতে পারে? আমরা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করে নিব। 2,86,000 বাদ দিব 1,45,000, তাহলে আমাদের আসবে 1,41,000 টাকা। আমি জায়গায় লিখব 1,41,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় যে টাকাটা আসছে তার নাম হবে মোট মুনাফা। তার নাম হবে কি? মোট মুনাফা। তো আমরা বিশদ আয় ব্যয় বিবরণীর একটা স্টেজ অতিক্রম করলাম, মোট মুনাফা। এবার এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন মুনাফা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এটা মুছার পর তোমাদেরকে পরিচালন মুনাফাটা বাইর করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, মোট মুনাফা বাহির করার পরে এই মোট মুনাফা থেকে আমাদেরকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। আমি আবারও বলি, মোট মুনাফা থেকে এখন আমরা বাদ দিব কি?
পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের আরও একটি নাম আছে, সেটা হচ্ছে পরোক্ষ ব্যয়। তো দেখো এখন আমি এই মোট মুনাফা যেটা একটু আগে আমি বাহির করছিলাম 1,41,000 টাকা, এই মোট মুনাফা থেকে আমি কি বাদ দেব? পরিচালন ব্যয়। তো আমি এই জায়গায় লিখলাম বাদ পরিচালন ব্যয়। আমি এই জায়গায় লিখে নিব বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পরিচালন ব্যয়ের ভিতরে কিন্তু অনেকগুলো এন্ট্রি আসবে, মানে মুনাফা জাতীয় ব্যয়গুলো আসবে। তো এই মুনাফা জাতীয় ব্যয়গুলো কি কি? এই জায়গায় দেখো প্রথমে আছে বেতন। বেতন আমাদের জন্য একটি পরিচালন ব্যয়, তো আমরা লিখব বেতন। তো বেতন লেখার পর আমাদেরকে যে কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, বেতন কয় টাকা আছে ওই জিনিসটাকে আমরা দেখব। তো বেতন আছে আমাদের 20,000 টাকা। এখন আমরা দেখব বেতনের সাথে সমন্বয়ে কিছু বলা আছে কিনা। জি অবশ্যই বলা আছে যে বেতন বকেয়া আছে 6,000 টাকা। তো আমি আগে বেতনটা লিখে নিই 20,000 টাকা। তো যেহেতু প্রিয় শিক্ষার্থীরা সমন্বয়ে বলছে যে বকেয়া আছে, বকেয়া থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। মনে রাখবা, বকেয়া থাকলে যোগ করব, আর অগ্রিম থাকলে কি করব? বিয়োগ করব। তো বেতনের সাথে বকেয়া বেতন আমরা যোগ করব। আমি লিখে নিলাম বকেয়া বেতন। ৳6,000 টাকা। তাহলে এই জায়গায় চলে আসবে 26,000 টাকা। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, বেতনের পরে আসবে বহি পরিবহন। মনে রাখবা, আন্ত পরিবহন যায় বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে, আর বহি পরিবহন আসবে কোথায়? পরিচালন ব্যয়। তো বহি পরিবহন কয় টাকা দেওয়া আছে? দেখো 800 টাকা। তো আমি লিখে নেই বহি পরিবহন। বহি পরিবহন 800 টাকা। তারপরে আসবে প্রিয় শিক্ষার্থীরা বিমা প্রিমিয়াম। দেখো বিমা প্রিমিয়াম এই জায়গায় দেওয়া আছে 5,000 টাকা। বিমা প্রিমিয়াম মানে একটা পরিচালন ব্যয়, একটা খরচ, বিমা খরচ। তো বিমা খরচ যেই কথা, বিমা প্রিমিয়াম, বিমা সেলামি, শুধু বিমা একই কথা। তো আমি আজ লিখে নিই এটা বিমা প্রিমিয়াম। বিমা প্রিমিয়াম। প্রিয় শিক্ষার্থীরা, বিমা প্রিমিয়াম 5,000 টাকা দেওয়া। তো আমি এই জায়গায় লেখার কারণ হচ্ছে বিমা প্রিমিয়াম থেকে বিমা যে আমরা অগ্রিম দিছি, এই যে সমন্বয়ে বলা আছে যে বিমা প্রিমিয়াম অগ্রিম প্রদান করা হয়েছে 2,500 টাকা। তো এটা আমরা বাদ দিয়ে লিখব। তো আমরা লিখব মাইনাস অগ্রিম। বকেয়া থাকলে যোগ করব, আর অগ্রিম থাকলে বিয়োগ করব। অগ্রিম বিমা 2,500। তাহলে এই জায়গায় বসবে 2,500। তারপরে আসবে প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ এটাও আমাদের জন্য একটা পরিচালন ব্যয়। তো আমি এই জায়গায় লিখে নেই বিজ্ঞাপন খরচ 2,500 টাকা। লিখে নিলাম বিজ্ঞাপন খরচ 2,500 টাকা। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আর কি আসবে? ব্যাংক জমা, এটা সম্পদ আসবে না। মূলধন এটা মালিকানা সত্ত্বেতে যাবে। দেনাদার এটা সম্পদ আসবে না, পাওনাদারও আসবে না। যন্ত্রপাতি এটা আসবে না, কিন্তু যন্ত্রপাতির উপর যে অবশ্যই ধরতে বলছে ওইটা কিন্তু আসবে। আমরা জানি যন্ত্রপাতি আমাদের জন্য সম্পদ, বাট সম্পদের উপর যদি অবশ্যই ধরতে বলে তাহলে ওই অবশ্যইটা আমাদের জন্য খরচ। তাহলে এই জায়গায় আসবে যন্ত্রপাতির অবশ্যই। তো আমি লিখে নেই যন্ত্রপাতির অবচয়। লিখলাম যন্ত্রপাতির অবচয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যন্ত্রপাতির অবচয়টা তোমরা বাহির করে নিবা কিভাবে? দেখো এই জায়গায় যন্ত্রপাতি দেওয়া আছে 2,80,000 টাকা, আর এই যন্ত্রপাতির উপর অবচয় ধরতে বলছে 10%। তাহলে 2,80,000 টাকার উপর যদি আমরা 10% ধরি, তাহলে আমাদের অবচয় আসবে কয় হাজার টাকা? 28,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় এই যন্ত্রপাতির অবচয় 28,000 টাকা নিব। আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যেই জিনিসটা মনে রাখতে হবে, এই জায়গায় সম্পদ আসবে না। আমি কিন্তু যন্ত্রপাতি আনি নেই, কি আনছি? যন্ত্রপাতির অবচয় আনছি। কিভাবে বাইর করলাম? যন্ত্রপাতির যে টাকাটা দেওয়া থাকবে ওই টাকাটার উপরে তারা যে পার্সেন্টটা ক্যালকুলেশন করতে বলবে সমন্বয়ে, ওই পার্সেন্টটা আমরা ক্যালকুলেশন করব, তারপর যেটা আসবে সেটা নিব। তো অনেক শিক্ষার্থীরা যেই ভুলটা করে থাকে, এই জায়গায় পুঞ্জীবিত অবচয় নামক একটা এন্ট্রি দেওয়া আছে। এই পুঞ্জীবিত অবচয়টা কিন্তু এই পরিচালন ব্যয়ের ভিতরে আসবে না।
এটা বিগত বছরের ওই যন্ত্রপাতির উপর যা অবশ্যই হয়েছিল সবগুলোকে একসাথে যোগ করে পুঞ্জীবিত অবস্থায় দেওয়া আছে। এটা একটা বিপরীত সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। বাট এই বছরেরটা আমরা বাহির করব যন্ত্রপাতির উপর। আমি আবারও বলি, এই বছর যে অবস্থাটা 2017 সালের, ওইটা যন্ত্রপাতির উপরে 10% ক্যালকুলেশন করব, করার পর যেটা আসবে ওই টাকাটা 28,000 কীভাবে আনছি, যন্ত্রপাতি 2,80,000 দেওয়া, তার উপর আমি 10% কী করছি, ক্যালকুলেশন করছি। তারপরে আসবে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এ জায়গায় কুরিন সঞ্চিতি দেওয়া আছে, কুরিন সঞ্চিতি, কিন্তু সমন্বয়ে দেখো একটা কথা বলা আছে, সম্ভাব্য কুরিন 10% ধরতে হবে। আগে তোমাকে বুঝতে হবে কুরিন কি আর কুরিন সঞ্চিতি কি। মনে রাখবা, অনাদায়ী পাওনা খরচটা যদি তুমি বাহির করতে না পারো তাহলে কিন্তু তোমাকে পরিচালন ব্যয়ে এসে অনেক কষ্ট ভোগ করতে হবে। তো অনাদায়ী পাওনা খরচ কিভাবে বাহির করতে হয় এই নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিবে। তো অনাদায়ী পাওনা খরচের ভিতরে 4টা জিনিস আসবে। একটা হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা যেই কথা, কুরিন একই কথা, যেটা দেনাদারের কাছ থেকে আদায় করা যায় না। তো আমি আবারও বলি, অনাদায়ী পাওনা খরচের আইটেম কিন্তু 4টা। একটা হচ্ছে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা, তার সাথে যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাদ দিতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম দুইটা দেখো, আমি আবারও বলি, অনাদায়ী পাওনা খরচের আইটেম কয়টা, 4টা। এই 4টার ভিতরে প্রথমটা আর শেষেরটা দেওয়া থাকবে রেওয়ামিলের ভিতরে, মাঝখানের 2টা দেওয়া থাকবে সমন্বয়ের ভিতরে। তো এবার তুমি সিরিয়াল ওয়াইজ আসো। অনাদায়ী পাওনা দেখো তো, রেওয়ামিলে কি কোনো অনাদায়ী পাওনা বা কুরিন দেওয়া আছে? না, দেওয়া নাই। অনেকে বলতে পারো কুরিন সঞ্চিতি তো দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি এক জিনিস না। কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা, আর কুরিন সঞ্চিতি মানে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তার মানে অনাদায়ী পাওনা দেওয়া নাই। এবার এই অনাদায়ী পাওনার সাথে আমি যোগ করব নতুন অনাদায়ী পাওনা, এটা কই থাকবে, সমন্বয়। তো দেখো তো, এই অঙ্কের সমন্বয়ে কিন্তু একটা অনাদায়ী পাওনা দেওয়া আছে। কি বলছে, যে সম্ভাব্য কুরিন 10%। তো আমরা অনাদায়ী পাওনাটা এই যে 10%, এটা কার উপরে ধরবো, দেনাদারের উপরে ধরবো। কেন, আমরা জানি দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা যায় না তাকেই অনাদায়ী পাওনা বলে। তো দেখো, এই অঙ্কে দেনাদার দেওয়া আছে 7,000 টাকা, তার উপর যদি আমি 10% কুরিন ধরি তাহলে কয় হাজার টাকা আসবে, 700 টাকা আসবে। তো কুরিনটা আমি লিখে নিই, লিখলাম কুরিন 700 টাকা। এটা হচ্ছে আমাদের নতুন কুরিন। তুমি চাইলে এই জায়গায় নতুন কথাটা লিখে নিতে পারো। তো দেখো, প্রথমটা ছিল রেওয়ামিলে থাকবে কুরিন বা অনাদায়ী পাওনা, এটা দেওয়া ছিল না। 2 নম্বরটা দেওয়া আছে কোথায়, সমন্বয়ে। এবার 3 নম্বরটা হচ্ছে সমন্বয়ে আরও বলতে পারে যে অবশিষ্ট দেনাদারের উপরে তুমি কুরিন সঞ্চিতি তৈরি করো, ওইটা কি দেওয়া আছে? না। প্রথম 3টা আমরা যোগ করব, লাস্টেরটা আমি বিয়োগ করব। লাস্টেরটা কি, পুরাতন কুরিন সঞ্চিতি। এটা কই থাকবে, এটা রেওয়ামিলের ভিতরে দেওয়া থাকবে। তো দেখো, রেওয়ামিলের ভিতরে একটা কুরিন সঞ্চিতি দেওয়া আছে 500 টাকা, সেটা আমরা বিয়োগ করে নিব। তো আমি এই জায়গায় লিখলাম বাদ কুরিন সঞ্চিতি 500 টাকা। তাহলে আমার আসবে এই জায়গায় 200 টাকা। তো এবার আমরা করব প্রিয় শিক্ষার্থীরা, এই সবগুলো আমরা যোগ করব। তো এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে 60,000 টাকা। আমরা এই জায়গায় 60,000 টাকা লিখব। লিখার পর এই 60,000 টাকা আমরা এই টাকা থেকে বিয়োগ করব। তো এই টাকা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে, 81,000 টাকা। আমরা এই জায়গায় লিখব 81,000 টাকা। এটার নামে হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই পরিচালন মুনাফা থেকে আমরা যোগ করব, মানে এই পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অপরিচালন আয় অথবা অন্যান্য আয়। তো অপরিচালন আয় বলতে বোঝায় বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, ঠিক আছে, উত্তোলনের সুদ, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা। তো দেখো তো, এই অঙ্কে কি এই জিনিসগুলো দেওয়া আছে? না। পরিচালন আয়ের কোনো এন্ট্রি এই অঙ্কে দেওয়া নেই, যার কারণে আমি এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়ের কোনো এন্ট্রি দেওয়া নাই। যদি থাকতো তাহলে আমরা যোগ করে নিতাম, কিন্তু এই অঙ্কে অপরিচালন ব্যয় নামে একটা এন্ট্রি দেওয়া আছে। সেটা কি, সেটা হচ্ছে ঋণের সুদ। তো আমরা কিভাবে বুঝবো, সমন্বয়ে দেখো বলা আছে ঋণের সুদ বকেয়া আছে, কিন্তু কয় টাকা ওইটা বলা দেওয়া নেই।
তাহলে এখন তোমাকে বাহির করে নিতে হবে যে ঋণের সুদ কয় টাকা। এটা কিভাবে বাহির করবা, ঋণ কয় টাকা ওইটা আগে খুঁজে বাহির করো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ঋণ হচ্ছে 1 লক্ষ টাকা, তার সাথে একটা পার্সেন্ট দেওয়া আছে। সবসময় মনে রাখতে হবে যে ঋণের সাথে যদি কখনো পার্সেন্ট দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে ওই ঋণের উপরে সুদ ধরতে হবে, আর ওই ঋণের সুদ আমার জন্য অপরিচালন ব্যয়। তো এখন আমরা দেখো এই জায়গা থেকে বাদ দিব, বাদ অপরিচালন ব্যয়। আমরা বাদ দিব কি, অপরিচালন। হ্যাঁ, অপরিচালন ব্যয় বলতে এই জায়গায় বোঝায় ঋণের সুদ, ঋণের সুদ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ঋণের সুদটা আমরা কিভাবে বাহির করব, এই ঋণের সুদটা আমরা বাহির করব ঋণের উপর যে পার্সেন্টটা দেওয়া আছে ওই পার্সেন্টটা আমরা ক্যালকুলেশন করব। তো ঋণ দেওয়া আছে 1 লক্ষ টাকা, তার উপরে আমি পার্সেন্ট ধরবো কয় পার্সেন্ট, 10%। তো 1 লক্ষ টাকার উপর যদি আমি 10% ধরি তাহলে কয় টাকা আসবে, 10,000 টাকা আসবে। তাহলে এই 10,000 টাকা আমি এই জায়গায় লিখে দিব, লেখার পরে এটা বিয়োগ করে দিব, তাহলে যেটা আসবে এইটাই হচ্ছে আমাদের নিট মুনাফা। এটাই আমাদের কি, সে কাঙ্ক্ষিত নিট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি আবারও বলি, এই পরিচালন মুনাফার সাথে আমি অপরিচালন আয় যোগ করব যদি প্রশ্নে থাকে কোনো এন্ট্রি। এই অঙ্কে নাই, এই জন্য এই পরিচালন মুনাফা থেকে আমি বাদ দিছি অপরিচালন ব্যয়। কি বাদ দিছি, অপরিচালন ব্যয়। তো অপরিচালন ব্যয়ের এন্ট্রি বলতে একটাই আছে, সেটা হচ্ছে ঋণের সুদ। তোমরা কিভাবে বুঝবা, এই জায়গায় দেখো সমন্বয় বলে দিছে যে ঋণের সুদ বকে আছে, কিন্তু কয় টাকা, ওইটা ঋণের সাথে যে পার্সেন্টটা থাকবে ওই পার্সেন্টটা ক্যালকুলেশন করে যে টাকাটা আসবে ওইটাই হচ্ছে ঋণের সুদ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, বিশদ আয় ব্যয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো। তো যদি কোনো শিক্ষার্থী উদাহরণ 2 নম্বরের বিশদ আয় ব্যয় বিবরণীটা বুঝে না থাকো, তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাবে। আর যদি এই ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক দিবে। তো পরবর্তী যে পর্ব, সে পর্বে আমি এই উদাহরণ 2-এর মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।